স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাকিরা কোথায়? বাকিরা জয়েন করো না কেন? আমার কথা কি শুনতে পাচ্ছ? স্যার আসবে, সবাই আসবে। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছ তো? না, জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। সবাই লেট করে কেন? টাইম মতো ক্লাসে না ঢুকলে তো প্রবলেম না। অরিন্দ মজুমদার, এই তো মোটামুটি ঢুকতেছি সবাই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমরা ঢুকেই চ্যাট বক্সে তোমাদের নাম এবং রোলটা লিখে ফেলো সবাই। হ্যাঁ, সবাই নাম এবং রোলটা লিখে ফেলবে সাথে সাথে। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, আর মনে হয় দেরি করা যাবে না, কারণ ক্লাসের সময় তো কম, আমাদের পড়াতে হবে অনেক কিছু, যে কারণে সময়ের সাথে সঙ্গতি রেখে আমাদেরকে চলতে হয়। তো স্টুডেন্টরা জয়েন করতে থাকুক, তবে 10 মিনিটের পরে কিন্তু জয়েন করলে আমি তাদেরকে অ্যাটেন্ডেন্স দেওয়ার ব্যাপারে চিন্তা করবো, কারণ টাইম মতো ক্লাসে অ্যাটেন্ড করাটাও এটা একটা মানে কি বলা যায় গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, 1-2 মিনিট এদিক সেদিক হতে পারে, এটা আমারও হতে পারে, তোমাদেরও হতে পারে, এটা প্রবলেম না, কিন্তু টাইম মতো ক্লাস অ্যাটেন্ড করাটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ঠিক আছে, ওকে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা মূলত আমাদের আজকের 4 নম্বর ক্লাসের কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আমরা ফর্মালি শুরু করি। তো চলো যাওয়া যাক, আজকের ক্লাসে যে টপিকগুলো আছে সেগুলো আমরা শেয়ার স্ক্রিনের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। এটা কি দেখতে পাচ্ছ? জি স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, ভেরি গুড। আচ্ছা, ঠিক। তাহলে আমরা মূলত আমাদের ক্লাসের কার্যক্রম ফর্মালি শুরু করছি। তোমরা বাকিরা যারা আছে তারা জয়েন করতে থাক, আমরা আমাদের ক্লাস শুরু করি ইনশাআল্লাহ। তো ডিয়ার স্যার স্টুডেন্ট, প্রেজেন্ট বক্সে কি এখন নাম লোড রেখে দেব? হ্যাঁ হ্যাঁ, চ্যাট বক্সে আর কি, এই যে নিচে যে চ্যাটের যে অপশনটা আছে না, ওখানে তোমাদের নাম এবং রোল একবারই লেখো, একজন একবারই লেখো, একাধিকবার লেখার দরকার নেই, একজন একবার লিখবে। ঠিক আছে, আচ্ছা। এখানে আরেকটা বিষয়, আর এখানে আরো একটা বিষয় বলে রাখি, যে এখানে কিন্তু একজন দুইবার যদি বা অন্য কারোর যদি রোল কেউ লিখে, তাহলে সেটা কিন্তু ধরার কিন্তু অপশন আছে। ঠিক আছে, কে লিখলো তার ইয়েটা কিন্তু এখানে ইয়ে হয়ে যায়, বুঝতে পারছো? কারণ তুমি লিখলে, ধরো তুমি লিখছো, কিন্তু তুমি যে লিখছো আরেকজনের ইয়ে, সেই জিনিসটা কিন্তু এখানে হাইলাইটেড হয়ে যায়, বুঝতে পারছো, রেকর্ড থাকে। সো সেক্ষেত্রে কিন্তু এটা একটা অফেন্স, সেটা খেয়াল রাখো। একজনের রোল আরেকজন লিখতে পারবে না, আর একজন দুইবার লেখার প্রয়োজন নেই, মানে একই স্যার জিনিস। স্যার হ্যাঁ বলো। স্যার আমি একটা ভুল হয়ে গেছে, আমার নাম ইফাত ভুইয়া, টাইপিং হ্যাঁ এ হ্যাঁ, ইফাত লেখার পর এক্স চলে আসছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আরেকবার ঠিক করে লিখে দাও, অসুবিধা নেই। রোলটা বেশি ওকে স্যার। বিশেষ করে এখানে ইম্পর্টেন্ট, তারপর নামের সাথে রোলটা আমরা মিলাই তো ঠিক আছে কিনা, তারপর দরকার হচ্ছে ঠিক আছে তুমি কারেকশন করে আরেকবার লেখো, তোমারটা আমি কনসিডার করবো, অসুবিধা নেই। ঠিক আছে, ওকে ওকে স্যার। ওকে। তো ঠিক আছে, তো আমরা আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করি। তো ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি মোহাম্মদ বাদশাহ আলমগীর, সহযোগী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, ঢাকা সিটি কলেজ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে মূলত আমরা আমাদের 4 নম্বর ক্লাসের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। তো শুরুতেই
আমরা মূলত আজকের ক্লাসে যে আলোচনা আছে, অর্থাৎ যে বিষয়গুলো, যে টপিকগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব, সেই টপিকগুলো মূলত আমি দেখাবো। আমরা মূলত দ্বিতীয় চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছিলাম, এটা অলরেডি জানো। দ্বিতীয় চ্যাপ্টারে আজকে মূলত যে টপিকগুলো আছে সেই টপিকগুলোর লাস্ট ক্লাস আমরা বলতে পারি। এই টপিকগুলো মূলত এই চ্যাপ্টারে আছে সর্বশেষ। তো এখন আমাদের মূল বিষয়টা হচ্ছে, মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে এরপরে আমরা কি করব। এরপরে কিন্তু এই চ্যাপ্টারের উপর আমরা আরো 2টা ক্লাস নিব। সেটা হচ্ছে যে সিকিউ কোশ্চেন কিভাবে তৈরি করতে হয়, কিভাবে এটা আনসার করতে হবে, সেটার একটা নমুনা কোশ্চেন আমরা দিয়ে দেব, আনসারটা দিয়ে দেব, এবং একটা তোমাদের বাসার কাজও থাকবে যে আরেকটা আমরা ধরিয়ে দেবো যে কিভাবে আনসার করতে হবে, সেটা রেজাল্ট কি হবে, কিভাবে আসবে, আর সেটার উপর তোমাদের একটা কাজ থাকবে। এটা একটা ক্লাস। আরেকটা ক্লাসে হচ্ছে আমরা তোমাদের এমসিকিউ, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। তো এমসিকিউ এর আনসারটা কিভাবে লিখতে হয়, কিভাবে ধরতে হবে, কিভাবে এটা মূলত কোন বিষয়গুলো এমসিকিউ কোশ্চেন আসতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো আরো। ঠিক আছে, যেহেতু তোমরা একেবারে প্রাথমিক পর্যায়ে, তো আমরা এই চ্যাপ্টার শেষে আমরা মূলত সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আরো 2টা ক্লাসে আমাদের পর্যায়ক্রমে সেই বিষয়গুলো আসবে। সেটা কিন্তু খুবই ভেরি ইম্পর্টেন্ট আমরা বলতে পারি সেই বিষয়গুলো। ঠিক আছে তোমাদের জন্য। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, আজকে মূলত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটার প্রথম টপিকটা হচ্ছে মূলধন বলতে কি বোঝায়। নিশ্চয় দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, মূলধনের বৈশিষ্ট্য, মূলধনের গুরুত্ব, মূলধন গঠন বলতে কি বোঝায়, মূলধন গঠনের পর্যায় বা ধাপ, আর এরপরে যেটা আছে সংগঠন, সংগঠনের বৈশিষ্ট্য, সংগঠনের গুরুত্ব, আর সংগঠনের প্রকারভেদ। এই টপিকগুলো নিয়ে বেসিক্যালি আমরা আজকে ক্লাসে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো যাওয়া যাক আজকের ক্লাসের যে আলোচনা সেটা আমরা ধারাবাহিকভাবে শুরু করি। তো প্রথমে আসছে মূলধন বলতে কি বোঝায়। তো মূলধন হচ্ছে, দেখো, সাধারণত মূলধন বলতে ব্যবসায় নিয়োজিত অর্থকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে উৎপাদিত দ্রব্যের ওই অংশকে বোঝানো হবে যা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হয়। নিশ্চয় তোমরা বুঝতে পারছো। অর্থাৎ মূলধন হচ্ছে মূলত ব্যবসায় নিয়োজিত যে অর্থ, অর্থাৎ আমরা কোনো ব্যবসায়িক কাজে যে অর্থটা নিয়োজিত করি সেটাকেই মূলত আমরা মূলধন বলি। এটা হচ্ছে সাধারণ অর্থে। কিন্তু যদি অর্থনীতির ভাষায় আমরা বলি তাহলে আমরা বলতে পারবো এইভাবে যে কোনো দ্রব্যের ওই অংশকে বোঝানো হবে মূলধন যেটা পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো এটা একটি বিষয়। আবার অন্যভাবে যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারবো এভাবে যে উৎপাদনে ব্যবহৃত যে সকল উপকরণ থেকে দীর্ঘমেয়াদী আয় বা সুবিধা পাওয়া যায় সেগুলোই হচ্ছে মূলধনের অন্তর্ভুক্ত। যেমন ধরো যন্ত্রপাতি, পরিবহন, পথ পরিষেবা, স্থাপনা, ইত্যাদি, এগুলো সবই কিন্তু মূলধন। আবার ক্যাশ টাকা, নগদ টাকা, সেটাও কিন্তু মূলধন। তো বোহান বেয়র্ক নামক একজন ভদ্রলোক বা একজন বিশেষজ্ঞ, উনি বলতে চাইছেন যে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। তার মানে মূলধনকে আমরা বলছি কি যে আমরা যখন কোনো কিছু উৎপাদন করি সেই উৎপাদনকৃত জিনিসের জন্য, যেটা উৎপাদন করার জন্য যে সমস্ত উপকরণ প্রয়োজন হবে সেই উপকরণগুলোকেই বেসিক্যালি আমরা কি বলে মূলধন হিসেবে গণ্য করে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে বেসিক্যালি আমাদের মূলধনের বিষয়টা। এরপরে আমরা চলে আসবো নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে মূলধনের বৈশিষ্ট্য। মূলধনের বৈশিষ্ট্য বলতে কি বুঝি আমরা, দেখো একটু খেয়াল করে। মূলধন হচ্ছে আয়ের উৎস। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ শিওর, বলো। স্যার যেমন আমাদের সাথে ক্লাস 10 এ যেরকম আমরা ক্লাস 10 এ পড়ছিলাম স্যার, মানে শেয়ারের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে স্যার মূলধন বলে স্যার। দেখেন যে মূলধনটা স্যার একটু ভিন্ন স্যার। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক। আসলে এখানে একটা জিনিস খেয়াল রাখো যে আমরা এখানে পড়ছি যে উৎপাদনের উপকরণ। হ্যাঁ, উৎপাদনের উপকরণ, তার মানে কোনো কিছু উৎপাদন করতে গেলে কি কি ধরনের উপকরণ প্রয়োজন হয়, তার মধ্যে অন্যতম একটা উপকরণ হচ্ছে মূলধন। হ্যাঁ, যেমন ভূমি, শ্রম, মূলধন, আর এরপরে আছে সংগঠন। ক্লিয়ার? তো এই 4টা উপাদান। তো এখন 3 নম্বরে যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে মূলধন মূলত কি, বা মূলধনের যে বিষয়টা সেটা নিয়ে আলোচনা করছি আমরা। তো এখন তোমরা যে বিষয়টা বলছো যে মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে তো শেয়ার বলে, তোমরা কি বললে, কাকে মূলধন বলে বললে? বুঝি নাই। এই শেয়ারের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে মূলধন বলে। শেয়ারের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে মূলধন বলে না, মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে।
ঠিক আছে, ওকে। তো যাই হোক, হ্যাঁ এটা একটু খেয়াল রাখতে হবে। আর আমরা মূলত এটা মাথায় রাখবা যে আমরা উৎপাদন করতে গেলে যে সমস্ত উপকরণ প্রয়োজন সেই উপকরণগুলো নিয়ে মূলত বেসিক্যালি আমরা আলোচনা করছি। ওকে, তো সেই স্যার ক্ষেত্রে স্যার এটা কততম অধ্যায়? এটা সেকেন্ড দ্বিতীয় চ্যাপ্টারে অধ্যায়। আলোচনা করছি। বাবারে প্রথম আচ্ছা থেকে থাকতে হবে ক্লাসে, প্রথম থেকে না থাকলে তো স্যার, বুঝবা ছিলাম না। স্যার, আচ্ছা তাহলে কি আর কি? শুনিনি তখন। দ্বিতীয় অধ্যায় স্ক্রিনেই তো 220 দেখালাম, ছিল মূলধনের বৈশিষ্ট্য। স্ক্রিনেই তো আচ্ছা দেখালাম। আচ্ছা, এই যে দেখো দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ, স্ক্রিনেই তো আমি দেখালাম জি এগুলো। স্যার। আচ্ছা ওকে, হ্যাঁ তোমরা যেটা না বুঝবা সেটা কোশ্চেন করবে, অসুবিধা নেই, কিন্তু অপ্রাসঙ্গিক কোশ্চেন করার দরকার নেই, ঠিক আছে? ওকে বাবা একটু দেখো, ঠিক খেয়াল আছে। করো সবাই। 1 নম্বর যেটা বলা হচ্ছে মূলধন আয়ের উৎস। হ্যাঁ, মূলধন হচ্ছে আয়ের উৎস, এটা খেয়াল করো। মূলধনকে আমরা আয়ের উৎস হিসেবে গণ্য করছি। ওকে, আচ্ছা তো কেন আয়ের উৎস? কারণ দেখো যে আমরা আয় থেকেই কিন্তু মূলধন তৈরি হয়। কিভাবে? আয় থেকেই কিন্তু মানুষ কি করে, তার সঞ্চয় করে, আর এই সঞ্চয়েরই একটা অংশ সে পুনরায় আবার উৎপাদনের কাজে বা কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডে সে ব্যবহার করে। আর এই যে পরিমাণ অর্থ সে পুনরায় উৎপাদনের কাজে বা দেখা যাচ্ছে ব্যবসায়িক কাজে ব্যবহার করলো, সেই অর্থকে বেসিক্যালি আমরা মূলধন বলি। তো এখন এই যে মূলধনটা, তাহলে মূলধনটা হচ্ছে বেসিক্যালি কি? এটা হচ্ছে আয়ের একটা উৎস। তারপরে মূলধন বিনিয়োগ করেই কিন্তু সেখান থেকে আমাদের ইনকাম হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান। নিঃসন্দেহে মূলধনের মাধ্যমেই কিন্তু আমাদের যে কোনো প্রতিষ্ঠানের যে উৎপাদন কার্যক্রম সেটা কিন্তু অব্যাহত থাকে কিন্তু মূলধনের মাধ্যমে। মূলধন যদি না থাকে, মূলধন বলতে আমরা সেটা নগদ টাকা হতে পারে, যন্ত্রপাতি হতে পারে, কলকবজা হতে পারে, মেশিনারিজ হতে পারে, মানে অনেক কিছু হতে পারে, ফার্নিচার হতে পারে, সবগুলো কিন্তু মূলধন। তো এই যে মূলধন, এই মূলধনকে আমরা উৎপাদনের উৎপাদিত উপাদান বলবো, অর্থাৎ এর মাধ্যমেই কিন্তু উৎপাদন অব্যাহত থাকে। দেন এরপরে 3 নাম্বার আসছে মূলধন অতীত শ্রমের ফসল। মূলধনকে আমরা কি বলছি? অতীত শ্রমের ফসল। অর্থাৎ মূলধনের মাধ্যমে কিন্তু দেখো অতীতের যে শ্রম করি, পরিশ্রম করে, দেখো প্রত্যেকটা মানুষ দেখো যারা চাকরি করে তাদের চাকরির একটা নির্দিষ্ট অর্থ তারা সেভিংস করে। আবার হতে পারে দেখা যাচ্ছে যারা হচ্ছে তোমার কি বলে যারা ব্যবসা করে তাদের যে প্রফিট হয় সেই প্রফিটের একটা অংশ তারা সঞ্চয় করে। সেই সঞ্চয় থেকেই কিন্তু বেসিক্যালি তারা পরবর্তীতে একটা নির্দিষ্ট অংশ পুনরায় আবার ব্যবসায়িক কাজে নিয়োজিত করে। তো এই জন্য আমরা বলতে পারি যে এটা একটা অতীত শ্রমের ফসলই হচ্ছে মূলত মূলধন। মূলধন সঞ্চয়ের ফসল। হ্যাঁ নিঃসন্দেহে যে একটু আগে আমরা আলোচনা করে ফেললাম যে সঞ্চয় থেকেই কিন্তু বেসিক্যালি মূলধন তৈরি হয়। কারণ আমরা মানুষ যে জিনিসটা সঞ্চয় করে, যে অর্থ সঞ্চয় করে, তারই একটা অর্থ সম্পূর্ণটা সাধারণত করে না, সম্পূর্ণটা মানে যা সেভিংস করে তার সম্পূর্ণ অংশ যে সে পুনরায় ব্যবসায়িক কাজে ব্যবহার করে তা কিন্তু নাও হতে পারে। অর্থাৎ যে অংশটুকু সে সঞ্চয়ের কাজে ব্যবহার করে সেটাই হচ্ছে বেসিক্যালি মূলধন। 5 নম্বর আসছে দেখো মূলধন উৎপাদনশীল। মূলধন হচ্ছে কি? উৎপাদনশীল। অর্থাৎ উৎপাদনশীল কেন বলছি? যেটা হচ্ছে উৎপাদনের অন্যতম একটা উপাদান। হ্যাঁ, এবং সে কারণে এই উইদাউট মূলধন, অর্থাৎ মূলধন ছাড়া কিন্তু কোনোভাবে উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হয় না। অর্থাৎ মূলধন হচ্ছে উৎপাদনশীল, এই কারণেই বলা হচ্ছে যে এর মাধ্যমেই আমাদের যে কোনো প্রতিষ্ঠানের যে উৎপাদন কার্যক্রম সেটা আসলে অব্যাহত রাখা সম্ভব হয়। নাম্বার 6, মূলধন হচ্ছে অসম প্রকৃতির। অসম প্রকৃতির মূলধন অসম প্রকৃতির কেন, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। মূলধন আসলে সমান না, কারণ মূলধন নগদ টাকা হতে পারে, মূলধন কোনো যন্ত্রপাতি হতে পারে, মূলধন কোনো ফার্নিচার হতে পারে। তার মানে এটা দেখো একই রকম না কিন্তু। তার মানে ক্যাশ টাকা কখনো তরল সম্পদ, কখনো দেখা যাচ্ছে ফিক্সড অ্যাসেট, কখনো দেখা যাচ্ছে যে চলমান অ্যাসেট, এরকম বিভিন্ন কিছু কিন্তু মিলেই কিন্তু মূলধন হয়। তো তার মানে মূলধন এই জন্য বলা হচ্ছে সম প্রকৃতির না, এটা অসম প্রকৃতির। 7 নম্বর মূলধনের উৎপাদন ব্যয় রয়েছে। হ্যাঁ, মূলধন গঠন করতে গেলে তার কিন্তু একটা উৎপাদন খরচ আছে। অর্থাৎ মূলধন তার এমনি এমনি হয় না। যেমন ধরো প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান যখন তার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে তখন কিন্তু তার প্রফিট আর্ন করতে হয়। সেই প্রফিটটা আর্ন কি এমনি এমনি হয়? তাকে কিন্তু আগে ব্যয় করতে হয়। অর্থাৎ সেই ব্যয় করার পর তারপরে সে ইনভেস্ট করে, তারপরে কিন্তু সেখান থেকে রিটার্ন আসে, এবং এই রিটার্নটাই বেসিক্যালি হচ্ছে প্রফিট। আর এই প্রফিট থেকেই কিন্তু একটা অংশ পরবর্তীতে আবার মূলধন হিসেবে ব্যবহৃত হয়। তার মানে প্রত্যেকটা মূলধনের পেছনে কিন্তু অবশ্যই একটা উৎপাদন ব্যয় আছে। মূলধন হচ্ছে গতিশীল। কেন আমরা মূলধনকে গতিশীল বলছি? কারণ হচ্ছে মূলধনের অন্যতম একটা বৈশিষ্ট্য, এটা গতিশীল, কারণ এটা একই জায়গায় থাকে না। অর্থাৎ এটা
চেঞ্জেবল, এটা পরিবর্তনশীল। এটা হচ্ছে তোমার যেমন আজকে একটা প্রতিষ্ঠানে যে মূলধনটা তুমি বিনিয়োগ করলে সেই মূলধনটাই তুমি অন্য আরেকটা প্রতিষ্ঠানে অন্য একটা কাজেও তুমি সেটা ব্যয় করতে পারো। তার মানে মূলধন যে সবসময় একটা নির্দিষ্ট কাজেই ব্যবহার করা হয় তা কিন্তু নয়। এই কারণে আমরা বলছি মূলধন হচ্ছে গতিশীল, মূলধন হচ্ছে অস্থায়ী। মূলধনকে আমরা কেন অস্থায়ী বলছি খেয়াল করো, মূলধন কি আসলে স্থায়ী একটা বিষয় না। ক্যাশ টাকা দেখো, আজ তুমি খরচ করে ফেললে, কোথাও ইনভেস্ট করে ফেললে, সেটা কিন্তু তোমার শেষ হয়ে গেল। আবার তুমি নতুন করে গঠন করবে, আর নতুন করে তুমি তৈরি করবে, তারপরে তোমার সেটা কি হবে, তারপরে সেটা আবার ব্যয় হবে। এইভাবে কিন্তু এটা চলতে থাকে, চলমান। আবার যে কোনো ধরনের সম্পত্তি, ফ্যাক্টরিতে বলো, ফ্যাক্টরি যে একদম পার্মানেন্ট হয়ে যায় তা কিন্তু না। একটা মেশিনারিজের কথা বলি, মেশিনারিজও কিন্তু তার ক্ষয় আছে, ব্যবহার করতে কিন্তু কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়। তার মানে এইভাবে হচ্ছে মূলধনকে আসলে আমরা কোনোভাবেই স্থায়ী একটা বিষয় বলতে পারবো না, এটা একটা অস্থায়ী বিষয়। লাস্ট ওয়ান যেটা আসছে উৎপাদন বৃদ্ধির নিয়ামক, এটা হচ্ছে উৎপাদন বৃদ্ধির নিয়ামক হিসেবে গণ্য হচ্ছে। অর্থাৎ যে কোনো ধরনের প্রতিষ্ঠানে যদি আমরা উৎপাদনকে বাড়াতে চাই, কন্টিনিউ করতে চাই, তাহলে সেক্ষেত্রে এটার অন্যতম নিয়ামক হিসেবে, নিয়ামক মানে কি, নিয়ামক মানে অন্যতম উপাদান হিসেবে গণ্য হয়, সেটা হচ্ছে কি মূলধন। অর্থাৎ মূলধনের মাধ্যমেই কিন্তু উৎপাদন বৃদ্ধি করা যায়। আবার মূলধন যদি তোমার কম থাকে, দেখবা উৎপাদন কমে যাবে অটোমেটিক্যালি। তো এই জন্য মূলধনের মাধ্যমেই মূলত উৎপাদনটাকে আমরা কি করি, অব্যাহত রাখতে পারি, বৃদ্ধি করতে পারি। তো ডিয়ার স্টুডেন্ট, এটাই ছিল মূলত মূলধনের বৈশিষ্ট্য। তো আমরা নেক্সট টপিকে চলে যাব। নেক্সট টপিক হচ্ছে মূলধনের গুরুত্ব। দেখো একটু খেয়াল করে, মূলধনের কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো এই নিচে যখন 6টা কারণ আমরা উল্লেখ করছি, এই 6টা কারণে সাধারণত আমাদের কাছে মূলধনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হিসেবে গণ্য হয়ে থাকে। যেমন ধরো, সম্পদের সুষ্ঠু ব্যবহার। সম্পদের সুষ্ঠু ব্যবহার, সম্পদের যদি আমরা সুষ্ঠু ব্যবহার করতে চাই, প্রপার ইউটিলাইজ করতে চাই, কাজে লাগাতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু কি বলা যায়, মূলধনের গুরুত্ব কিন্তু অনেক বেশি। মূলধনের গুরুত্ব অনেক, অর্থাৎ সম্পদকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ, তার মানে আমাদের যে রিসোর্স আছে, ন্যাচারাল রিসোর্স আছে, যেটাকে আমরা উৎপাদনের কাজে কাঁচামাল হিসেবে ব্যবহার করি, সেই সম্পদগুলোকে যদি আমরা প্রপারলি ইউটিলাইজ করতে চাই, তাহলে আমাদের যথেষ্ট পরিমাণ মূলধন আমাদেরকে থাকতে হবে। এই সেই যদি আমাদের থাকে, তাহলেই আমরা দেখবা নতুন কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডে আমরা আমাদের সেই মূলধনটাকে বিনিয়োগ করার মাধ্যমে আমরা আমাদের যে ন্যাচারাল রিসোর্স আছে সেটাকে আমরা কিন্তু কাজে লাগাতে পারবো সঠিকভাবে। 2 নম্বর আসছে বৃহত্তর উৎপাদন। বৃহত্তর উৎপাদন মানে ব্যাপকভাবে যদি আমরা উৎপাদন অব্যাহত রাখতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের মূলধন প্রয়োজন। উইদাউট মূলধন আমরা কোনোভাবে আমাদের উৎপাদন বৃদ্ধি করতে পারবো না। তো এটা আমাদের খেয়াল রাখতে হবে। এই কারণেই আমাদের কাছে মূলধনটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবকাঠামোগত উন্নয়ন, দেখো যে কোনো দেশের ইনফ্রাস্ট্রাকচারগত যে কাঠামো, সেটা যদি আমরা ডেভেলপ করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে অবশ্যই কি করতে হবে, আমাদের অবশ্যই কিন্তু মূলধনের প্রয়োজন হবে। তুমি দেখো, কোনো সরকারের ক্ষেত্রে যদি বলে, সরকারের কাছে যদি মূলধন না থাকে, অর্থ না থাকে, তাহলে সে কি কোনো হসপিটাল ডেভেলপ করতে পারবে, সে কি কোনো ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে? পারবে না। তার মানে সব কিছুর পেছনে কিন্তু আমাদের মূলধন প্রয়োজন। অর্থাৎ সেটা কোনো ব্যক্তি পর্যায়ে হতে পারে, সেটা অংশীদারি পর্যায়ে হতে পারে, যৌথভাবে হতে পারে, কোনো সরকারিভাবে হতে পারে। যে কোনো দেশের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে অবশ্যই আমাদের মূলধনের প্রয়োজন হবে। নেক্সট হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। ডিয়ার স্টুডেন্ট, দেখো একটু আগে আমরা আলোচনা করলাম যে অবকাঠামোগত উন্নয়ন, সরকার যদি দেশের অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে যদি কাজ করে, উন্নয়নের জন্য যদি সেটা অর্থ বিনিয়োগ করে, তাহলে সেখানে কিন্তু অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কারণ দেখো, নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা মানে কি, সেখানে সেই শিল্প প্রতিষ্ঠানগুলোতে কিন্তু নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। সেখানে কিন্তু মানুষ তাদেরকে নিজেদেরকে নিয়োজিত করে তারা কি করতে পারে, অর্থ উপার্জন করতে পারে। তো এইভাবে মূলধনের মাধ্যমে কিন্তু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হয়। তো ডিয়ার স্টুডেন্ট, এরপরে যেটা আসছে দেখো, শ্রম দক্ষতা বৃদ্ধি। শ্রমের দক্ষতা বৃদ্ধি পায়। হ্যাঁ দেখো, যত বেশি শিল্প কারখানা গড়ে উঠবে, যত বেশি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠবে, তার সাথে সাথে কিন্তু সেখানে দক্ষ শ্রমিকের প্রয়োজন হবে। আর এই দক্ষ শ্রমিকটা আসবে কোত্থেকে? কারণ যত বেশি শিল্প প্রতিষ্ঠান, যত বেশি কারখানা তৈরি হবে, সেখানে কিন্তু মানুষের কাজ কিন্তু বেড়ে যাবে, সেখানে মানুষ কিন্তু বেশি বেশি কাজ করবে। আর বেশি বেশি কাজ করার মাধ্যমে তাদের সেই কাজে একটা পারদর্শিতা বা দক্ষতা বৃদ্ধি পাবে। নেক্সট, এরপরে যেটা সামগ্রিক উৎপাদন ব্যয় হ্রাস। সামগ্রিক উৎপাদন ব্যয় হ্রাস, রিডিউসিং দ্য ওভারঅল প্রোডাকশন কস্ট।
অর্থাৎ সামগ্রিকভাবে যদি উৎপাদন ব্যয় কমাতে হয় তাহলে দেখবা ব্যাপকভাবে উৎপাদন করতে হবে। দেখবা যে একটা প্রতিষ্ঠানে যত বেশি উৎপাদন হবে, একটা প্রতিষ্ঠানে যত বেশি উৎপাদন হবে তত বেশি কিন্তু তোমার কি হবে, প্রোডাকশন কস্ট কিন্তু কমে যায়। কেন কমে যায়? কারণ পার ইউনিট প্রোডাকশন কস্টটা কিন্তু টোটাল প্রোডাকশনের উপর কিন্তু নির্ভর করে। অর্থাৎ যত বেশি আমরা উৎপাদন করব ওই প্রতিষ্ঠানের প্রোডাকশন খরচ কিন্তু তত কমে যাবে। কিন্তু প্রোডাকশন যদি আমরা বাড়াতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদের কি প্রয়োজন? মূলধনের প্রয়োজন। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা এই বিষয়গুলো ব্যাখ্যা করার মাধ্যমে আমরা এটা স্পষ্টভাবে বলতে পারি যে মূলধন আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা ছাড়া কোনোভাবে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান তার উৎপাদন কার্যক্রম চলমান রাখতে পারে না বা পারা সম্ভব হয় না। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা ছিল মূলত উৎপাদনের গুরুত্ব। নেক্সট আসছে মূলধন গঠন বলতে কি বুঝি। মানে মূলধন তো গঠন করতে হবে, তাই না? তো সেই মূলধন গঠনটা কিভাবে হতে পারে? দেখো, মানুষ তার আয় থেকে কিছু অংশ ভোগ না করে ভবিষ্যতের জন্য সঞ্চয় করে। সঞ্চিত অর্থ থেকে মূলধনী জিনিসপত্র ক্রয়ে বিনিয়োগ করা হলে তাকে মূলধন গঠন বলে। নিশ্চয় বুঝতে পারছো। তবে সঞ্চয়ের পুরোটা কিন্তু মূলধন গঠনের মধ্যে অন্তর্ভুক্ত নয়, বরং সঞ্চয়ের যতটুকু পুনরায় বিনিয়োগ হয় সেটুকু কিন্তু মূলধন গঠনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে। তার মানে মূলধন স্যার, হ্যাঁ বলো। স্যার মূলধনের জিনিসপত্র মানে কি স্যার? মূলধনের জিনিসপত্র মূলধনী জিনিসপত্র বলতে যেটা বোঝায়, যেমন হচ্ছে মেশিনারিজ, হ্যাঁ, কোনো একটা যন্ত্রপাতি, কোনো একটা ফ্যাক্টরির জন্য যে যন্ত্রপাতিগুলো দরকার। কোনো ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে যে কিছু ফার্নিচার প্রয়োজন, যেখানে দেখা যাচ্ছে হয়তো তোমার এই যে একটা অফিসে মনে করো যে তোমার যারা বসে কাজ করবে সেটার জন্য কিছু ফার্নিচার প্রয়োজন। তো এগুলো হচ্ছে সবই মূলধনী জিনিসপত্র, ঠিক আছে? অর্থাৎ একটা ফ্যাক্টরিতে যন্ত্রপাতি, কলকারখানা বা অন্যান্য ফার্নিচার বা অন্যান্য যা কিছু আর কি প্রয়োজন, বিশেষ করে যেটা মানে কি বলা যায়, প্রতিদিন দৈনন্দিন প্রয়োজন হয় বা দৈনন্দিন খরচ হয় সেরকম না, মানে এটা খরচটা একবারে করা হয় কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়, এটাকে মূলত আমরা মূলধনী জিনিসপত্র বলি। তো এটা বিনিয়োগ, এটা যখন আমরা বিনিয়োগ মানে সঞ্চিত অর্থ থেকেই কিন্তু কি করা হচ্ছে, যে সেগুলো ক্রয় করে তারপরে সেটা আমরা বিনিয়োগ, সেটা আমরা প্রতিষ্ঠানে বিনিয়োগ করছি। তো এটাকে মূলত বলা হয় মূলধন গঠন আর কি। তবে আমরা বলছি কি যে আমরা যে সঞ্চয়টা করি সেই সঞ্চয়ের পুরো অর্থ কিন্তু যে বিনিয়োগ করি তা কিন্তু নয়, যতটুকু বিনিয়োগ করা হবে সেইটুকুই মূলত মূলধন গঠনের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অন্যভাবে যদি আমরা বলি যে কোনো দেশ তার বর্তমান উৎপাদনশীল ক্ষমতার সবটুকু ভোগ বা ব্যবহার না করে কিছু অংশ মূলধনী সম্পত্তিতে বিনিয়োগ করলে তাকে মূলধন গঠন বলা হয়ে থাকে। নিশ্চয় বুঝতে পারছো তোমরা এই বিষয়টা। ওকে, নেক্সট হচ্ছে দেখো মূলধন গঠনের পর্যায় বা ধাপ। মূলধন গঠনের ধাপ বা পর্যায়। তো মূলধন গঠনটা আসলে কিভাবে হয়ে থাকে দেখো, ধাপ কয়টা ধাপ আছে দেখো, 4টা ধাপ। আয় থেকে সঞ্চয়, সঞ্চয় থেকে সঞ্চয় থেকে সঞ্চয় সংগ্রহ এবং তারপরে হচ্ছে বিনিয়োগ। তাহলে মূলধন গঠন কিন্তু এই 4টা ধাপের মাধ্যমে বা পর্যায়ের মাধ্যমে সাধারণত গঠন করা হয়ে থাকে। তার মানে দেখো, মানুষ প্রথমে কিন্তু আয় করে। যেমন একটা ব্যবসা প্রতিষ্ঠানের কথা বলি, ব্যবসা প্রতিষ্ঠানে প্রফিট হয়, এই প্রফিটটাই কিন্তু তার ইনকাম। এখন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের যে প্রফিট হচ্ছে সেই প্রফিটটা কিন্তু পুরোটা সে অন্য কোনো কাজে বা সাথে সাথে কিন্তু সে ব্যয় করে ফেলে না, সেটা কি করে, কিছুটা সঞ্চয় করে, সে সেভিংস করে। হয়তো দেখা যাচ্ছে 1 বছর সেভিংস করলো, করার পরে সেই সেভিংসের একটা অংশ কিন্তু সে কি করলো, সেই সেভিংসের একটা অংশই কিন্তু সে পরবর্তীতে দেখা যাচ্ছে ওই বিজনেসই হতে পারে, তার বিজনেসটাকে এক্সটেনশন করতে পারে, অথবা দেখা যাচ্ছে যে সেখানে বেশি পরিমাণ মূলধন বিনিয়োগ করার মাধ্যমে বেশি প্রোডাকশনের জন্য হতে পারে, এরকম বিভিন্ন কারণে দেখা যাচ্ছে, অথবা নতুন কোনো সেক্টরে সে বিনিয়োগ করতে পারে। এইভাবে মূলত সে বিনিয়োগ কার্যক্রম অব্যাহত রাখতে পারে। তো মোট কথা হচ্ছে যে এই 4টি ধাপের মাধ্যমেই বেসিক্যালি আমাদের কি হচ্ছে, তোমার মূলধন গঠন হচ্ছে। ক্লিয়ার? ওকে, তো দেন এরপরে আমরা টপিকে চলে যাচ্ছি। এর পরের টপিক হচ্ছে সংগঠনে চলে আসছি আমরা। সংগঠন বলতে আসলে বেসিক্যালি কি বুঝি সেটা আমরা এখন আমাদের আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, 2 বা ততোধিক ব্যক্তি কোনো সুনির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য একত্রিত হলে তাকে সংগঠন বলে। এটি উৎপাদনের অন্যতম একটি উপাদান বা একমাত্র মানবীয় উপাদান বলা হয় সংগঠনকে, কারণ সংগঠনটাকে বেসিক্যালি কিন্তু মানুষদের মাধ্যমে গঠন করা হয়, এই জন্য এটাকে মানবীয় উপাদান বলা হচ্ছে। যে সংগঠন তো আর এমনি এমনি গড়ে ওঠে না, কিছু ব্যক্তি তাদের সুনির্দিষ্ট একটা উদ্দেশ্যকে সামনে রেখে তারা কি করবে, যখন একসাথে হবে বা একসাথে হয়ে তারা একটা পরিকল্পনা গ্রহণ করবে এবং সেটা বাস্তবায়নের জন্য কাজ করবে, তখনই মূলত সেটাকে আমরা সংগঠন বলবো। অর্থাৎ যখন একটা কাঠামো দাঁড় করানো হবে, সেই ব্যক্তিগুলো
কি কাজ করবে, কিভাবে করবে, সেটার যখন একটা কাঠামো দাঁড় করানো হবে তখন সেই প্রতিষ্ঠানকে বা সেই কাঠামোকে মূলত আমরা সংগঠন হিসেবে গণ্য করব। তো এই প্রসঙ্গে স্টোনার কি বলছে সেটা আমরা একটু দেখি। উনি বলতে চাইছেন যে সংগঠন হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তিকে বোঝায়, দুই বা ততোধিক ব্যক্তির মাধ্যমে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে একটি কাঠামোগত পদ্ধতিতে মূলত কাজ করা হয়ে থাকে। তার মানে হচ্ছে সংগঠন হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তিকে নিয়ে গঠিত হয়, যারা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে একটা নির্দিষ্ট কাঠামোর মাধ্যমে তারা কাজ করে থাকে। এটাই হচ্ছে বেসিক্যালি সংগঠন। তো নিশ্চয়ই তোমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়েছে। তার মানে সংগঠন হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি যখন কোনো নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে একটা নির্দিষ্ট কাঠামোর মাধ্যমে তারা যখন কাজ করবে তখন সেটাকে সংগঠন হিসেবে গণ্য করা হবে। তো ডিয়ার স্টুডেন্ট, নিশ্চয়ই তোমাদের কাছে সংগঠন বলতে কি বোঝায় এটা স্পষ্ট বা ক্লিয়ার হয়েছে। নেক্সট হচ্ছে সংগঠনের বৈশিষ্ট্য। দেখো, সংগঠনের বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি? সংগঠনের বৈশিষ্ট্য বলতে আমরা জানি যে বৈশিষ্ট্য মানে কি? বৈশিষ্ট্য মানে হচ্ছে বিশেষত্ব, অর্থাৎ বিশেষ কোনো কি বলা যায়, বিশেষ কোনো একটা দিক, যে দিকের কারণে নির্দিষ্ট একটা বিষয়কে অন্য একটা বিষয় থেকে আমরা আলাদাভাবে উপস্থাপন করতে পারি। যেমন আমরা মূলধন থেকে সংগঠনকে আলাদাভাবে উপস্থাপন করব। কেন? কারণ মূলধনের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, আবার সংগঠনের কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, যে কারণে আমরা সংগঠনকে মূলধনের থেকে আলাদাভাবে চিহ্নিত করতে পারবো। ক্লিয়ার? ওকে। তো এখন আসো যে সংগঠনের বৈশিষ্ট্যগুলো কি, যে কারণে আমরা সংগঠনকে মূলধন থেকে আলাদা করতে পারবো। নাম্বার 1, দেখো, সুনির্দিষ্ট উদ্দেশ্যে, অর্থাৎ সংগঠন কিন্তু গঠিত হবে সুনির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে, স্পেসিফিক একটা গোল কিন্তু আমাদের সামনে থাকতে হবে। নাম্বার 2 হচ্ছে সমন্বিত প্রচেষ্টা, কোঅর্ডিনেটেড এফোর্ট, অর্থাৎ এখানে সমন্বিত প্রচেষ্টা থাকতে হবে, অর্থাৎ সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু কি করবে তোমার সংগঠনের কার্যক্রম কন্টিনিউ করা হবে। 3 নম্বর হচ্ছে শ্রম বিভাগ। দেখো, শ্রম বিভাগ কি? শ্রম বিভাগ হচ্ছে শ্রম বিভাগটা কি? শ্রম বিভাগ হচ্ছে যে সংগঠন যখন কাজ করে তখন কিন্তু তার সেই সংগঠনটা তার কয়েকটা কাঠামোতে, কয়েকটা ভাগে কিন্তু ভাগ করে ফেলে। অর্থাৎ যে কোনো ধরনের সংগঠন যখন পরিচালনা করা হয় তখন মনে রাখতে হবে যে ওই সংগঠনের যে কাজ থাকে সেই কাজগুলোকে কয়েকটা শ্রেণীতে, কয়েকটা ভাগে ভাগ করে ফেলা হয়। অর্থাৎ ওই সংগঠন বেসিক্যালি কি কাজ করবে, তাদের এই কাজগুলোকে মূলত আলাদা আলাদা ভাগে ভাগ করে ফেলা হবে। এবার প্রত্যেকটা ভাগে যারা যে কাজে দক্ষ সেই ভাগে কিন্তু, সেই বিভাগে কিন্তু তাকে নিয়োগ দেওয়া হবে এবং নিয়োগ দিয়ে তাকে সেই কাজ করানো হবে। তার মানে শ্রম বিভাগটা হচ্ছে ওটাই, যে যখন সংগঠনকে বা সংগঠনের কাঠামোকে যখন আলাদা ভাগে ভাগ করে যখন সেখানে দক্ষ শ্রমিকদের নিয়োগ দেওয়া হবে তখনই মূলত সেটাকে আমরা শ্রম বিভাগ হিসেবে গণ্য করব। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়েছে। দেন এরপরে আসছে দায়িত্ব ও ক্ষমতা বন্টন, ডিস্ট্রিবিউশন অফ রেসপন্সিবিলিটি অ্যান্ড অথরিটি। তো প্রিয় শিক্ষার্থীরা, মূল বিষয়টা হচ্ছে দেখো দায়িত্ব ও ক্ষমতা বন্টন। হ্যাঁ, তার মানে সংগঠনের ভিতরে তো অনেক দায়িত্ব থাকবে, তাই না? যেমন ধরো ঢাকা সিটি কলেজ কিন্তু একটা সংগঠন, এই সংগঠনে কিন্তু মূল দায়িত্বে হয়তো পরিচালনা গভর্নিং বডি আছে, গভর্নিং বডির ক্ষেত্রে গভর্নিং বডির পরে দেখা যাচ্ছে যে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ডিপার্টমেন্টের চেয়ারম্যান, তারপরে দেখা গেল যে তাদের আন্ডারে শিক্ষকরা, তারপরে দেখা যাচ্ছে অফিসের স্টাফ, এরকম বিভিন্ন দেখো এসে কিন্তু ভাগ করে তারপরে এটা তাদের কার্যক্রম পরিচালনা করছে। তো যে কারণে কিন্তু প্রতিষ্ঠানটা কি হচ্ছে, সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এখন একক ব্যক্তির কিন্তু কন্ট্রোলে কিন্তু প্রতিষ্ঠান চলছে না, তার মানে ধাপে ধাপে বা একক ব্যক্তিদের সমস্ত কাজ দেখাশোনা করছে তা কিন্তু না। এখন এই প্রতিষ্ঠান কি করছে, দায়িত্ব এবং ক্ষমতাটাকে বন্টন করে দেওয়া হয়েছে। যেমন প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টিং বিভাগ, মার্কেটিং বিভাগ, ম্যানেজমেন্ট বিভাগ, তারপরে তোমার ফিনান্স বিভাগ, এরকম কম্পিউটার সায়েন্স বিভাগ, বিবিএ প্রফেশনাল বিভাগ, দেখা যাচ্ছে যে অর্থনীতি বিভাগ, বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, এরকম যে বিভিন্ন বিভাগ আছে, প্রত্যেকটা বিভাগে কিন্তু আলাদা আলাদা একজন চেয়ারম্যান থাকে। তো ওই প্রত্যেকটা চেয়ারম্যানের কিন্তু স্পেসিফিক কিছু দায়িত্ব আছে, তারা কি দায়িত্ব পালন করবে, বা ওই ডিপার্টমেন্টের আন্ডারে কিছু কিছু শিক্ষক কাজ করে, তাদের কাজ কি হবে, এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা অর্গানাইজেশন বা সংগঠনে তারা তাদের দায়িত্ব এবং ক্ষমতাকে কি করা হয়, ডিস্ট্রিবিউশন করা হয় সমানভাবে, বা যেভাবে এটা করলে সুবিধা হয় সেভাবে ওই প্রতিষ্ঠানের কাঠামো অনুযায়ী সেটা বন্টন করা হয়ে থাকে। 5 নম্বর আসছে আদেশের অক্ষর।
হ্যাঁ, এখানে মূলত প্রত্যেকটা সংগঠনে অর্গানাইজেশন কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন হবে যদি আদেশের ঐক্য সেখানে প্রতিষ্ঠিত হয়। তার মানে হচ্ছে যে ইমিডিয়েট বস যে কাজের আদেশ করবেন সেই কাজটা আমি যদি সঠিকভাবে সম্পন্ন করি তাহলে সেটাই হচ্ছে আদেশের ঐক্য। তার মানে টপ লেভেল থেকে লোয়ার লেভেল পর্যন্ত প্রত্যেকটা যে ধাপ আছে সেই প্রত্যেকটা ধাপে একজনের আন্ডারে যে আরেকজন কাজ করে, এইভাবে পর্যায়ক্রমে প্রত্যেকেই যদি প্রত্যেকের আদেশ যদি মেনটেন করে চলে, মানে উপর লেভেলের কর্তাদের যে দায়িত্ব আছে সেটা, তাদের যে আদেশ, তাদের যে উপদেশ সেটা যদি তারা মেনে চলে, তাহলে এই যে চেন অফ কমান্ড যেটাকে বলা হয়, এটাই হচ্ছে বেসিক্যালি আদেশের ঐক্য, যেটা সংগঠনের অন্যতম বৈশিষ্ট্য। সংগঠন কাঠামো, সংগঠন কাঠামো এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রত্যেকটা সংগঠনের সুনির্দিষ্ট একটা কাঠামো থাকতে হবে। অর্থাৎ ওই সংগঠনটা কিভাবে পরিচালিত হবে সেটার যদি সুনির্দিষ্ট কাঠামো না থাকে তাহলে ওই সংগঠন কখনোই ভালোভাবে চলতে পারবে না। লাস্ট ওয়ান আসছে নিয়ন্ত্রণ ব্যবস্থা। হ্যাঁ, প্রত্যেকটা সংগঠনের কিন্তু একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ কন্ট্রোলিং সিস্টেম থাকতে হবে। অর্থাৎ কিভাবে ওই প্রতিষ্ঠান পরিচালিত হবে, কিভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবে, এই বিষয় নিয়ে কিন্তু তাদের একটা সিস্টেম থাকবে, যে সিস্টেমের মাধ্যমেই কিন্তু তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে। তো এই বিষয়টা যদি তারা মেনটেন না করে তাহলে কিন্তু ওই প্রতিষ্ঠান কোনোভাবেই ভালোভাবে চলতে, কারণ নিয়ন্ত্রণ ব্যবস্থা অবশ্যই থাকতে হবে। নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমেই কিন্তু বেসিক্যালি তারা তাদের কার্যক্রম সঠিকভাবে সুন্দরভাবে সম্পূর্ণ করতে সক্ষম হবে। তো ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিক হচ্ছে দেখো সংগঠনের গুরুত্ব। সংগঠনের গুরুত্ব, তো সংগঠনের গুরুত্ব, হ্যাঁ আর দুইটা টপিক আছে আমাদের। দেখো সংগঠনের গুরুত্ব, সংগঠনের গুরুত্ব বলতে কি বলতে, সংগঠনটা আসলে কেন গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আমরা মূলত আমাদের এই আলোচনার মাধ্যমে স্পষ্ট হব। নাম্বার ওয়ান, দেখো ব্যবস্থাপনার হাতিয়ার। সংগঠনকে মূলত আমরা ব্যবস্থাপনার অন্যতম হাতিয়ার হিসেবে গণ্য করছি। অর্থাৎ এটার মাধ্যমে কিন্তু কি করা হচ্ছে, ব্যবস্থাপনার যে ইনস্ট্রুমেন্ট সেটাকে মেনটেন করেই কিন্তু কি করা হয়, তোমার প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপনা সেটা কিন্তু নিয়ন্ত্রণ হয়। তার মানে ব্যবস্থাপনার হাতিয়ার হিসেবে গণ্য হয়ে থাকে সংগঠন। কারণ সংগঠন মানেই একটা নির্দিষ্ট কাঠামো এবং একটা সুনির্দিষ্ট পদ্ধতি, একটা সিস্টেম, যার মাধ্যমে কিন্তু ওই প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে। সো ব্যবস্থাপনার অন্যতম হাতিয়ার হিসেবে সংগঠন ভূমিকা রাখে। নাম্বার টু, ব্যবস্থাপনা ও পরিচালনায় সহায়তা। প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু যদি সংগঠন না থাকে তাহলে কিন্তু ওই ব্যবস্থাপনা বা পরিচালনার ক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। অর্থাৎ দেখবা প্রত্যেকটা প্রতিষ্ঠানে কিন্তু একটা কাঠামো থাকে, কিভাবে ওই প্রতিষ্ঠান পরিচালিত হবে, কিভাবে কে কার রেসপন্সিবিলিটি বা দায়িত্ব আছে সেটা মেনটেন করা হবে, কে কাকে সুপারভাইজ করবে, এই পুরো বিষয়টাই কিন্তু একটা সিস্টেমের মাধ্যমে কিন্তু এটা বলবৎ থাকবে। দেন এরপরে আসছে 3 নম্বর, কর্তৃত্ব বন্টন। কর্তৃত্ব বন্টনটা কি? কর্তৃত্ব বন্টনটা হচ্ছে দেখো প্রত্যেকটা মানুষের কিছু কর্তৃত্ব থাকে, একটা মানে কি বলা যায় এটাকে, কর্তৃত্ব মানেই হচ্ছে তোমার যে একটা পাওয়ার, একটা অবস্থান, মনে করো যে একটা শক্তি, একটা ক্ষমতা, যে সেই ক্ষমতাটা আসলে আসবে কিভাবে, সেই পাওয়ারটা কিভাবে সে এক্সারসাইজ করবে, সেটা কিন্তু একটা সংগঠনের যে কাঠামো আছে সেটা অনুযায়ী কিন্তু এটা হতে হবে। তা না হলে কিন্তু সেই কর্তৃত্বটাকে কেউ মেনটেন করবে না, অনুসরণ করবে না। দেন এরপরে আসছে দেখো প্রবৃদ্ধি ও বৈচিত্র্য। সংগঠনের কারণেই কিন্তু দেখো প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে প্রবৃদ্ধি, গ্রোথ বা একটা ডাইভার্সিফিকেশন, সেই বিষয়টা কিন্তু নিয়ে আসা সম্ভব হচ্ছে। আর সেটা যদি না থাকতো, সংগঠনের যে কাঠামো সেটা যদি না থাকতো, তাহলে কোনো প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু প্রবৃদ্ধি নিয়ে আসা বা বৈচিত্র্যতা নিয়ে আসা কিন্তু সম্ভব হতো না। দেন 5 নম্বর দেখো প্রযুক্তিগত সম্পদের সর্বোচ্চ ব্যবহার। হ্যাঁ, টেকনোলজিক্যাল যে রিসোর্স আছে আমাদের, সেটাকে আমাদের সর্বোচ্চ যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে কোথায় ব্যবহার হবে সেটার যদি কাঠামো না থাকে, সেটার যদি সুনির্দিষ্ট মেথড না থাকে, তাহলে কিন্তু কোনোভাবেই সেটা করা সম্ভব হবে না। 6 নম্বর বলা হচ্ছে দেখো মানব সম্পদের ব্যবহার। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, আমাদের যে মানব সম্পদ আছে সেই মানব সম্পদের যদি আমরা পরিপূর্ণভাবে ব্যবহার যদি আমরা করতে চাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই কি করতে হবে, সংগঠনকে গুরুত্ব দিতে হবে। সংগঠনের মাধ্যমে কিন্তু আমাদের যে হিউম্যান রিসোর্স আছে সেটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে সক্ষম হব। ডিয়ার স্টুডেন্ট, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে নমনীয়তা।
নমনীয়তা কি এটা আমাদের খেয়াল রাখতে হবে। নমনীয়তা হচ্ছে ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ এই সংগঠনের যে কাঠামো আছে সেটা নমনীয় হতে হবে, অর্থাৎ ফ্লেক্সিবল হতে হবে, সেটা আসলে চেঞ্জেবল হতে হবে, সেটা প্রয়োজনে প্রতিষ্ঠানের স্বার্থে সেটা পরিবর্তনশীল হতে হবে। এটাই হচ্ছে মূলত নমনীয়তা। আর লাস্ট ওয়ান যেটা আসছে সেটা হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, সংগঠন এই কারণে অন্যতম গুরুত্ব বহন করে যে উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু সংগঠনের যে কাঠামো আছে সেটা যদি অনুসরণ করা হয় তাহলে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে উৎপাদনশীলতা সেটা নিঃসন্দেহে বর্তমান পরিস্থিতি থেকে আরো সামনে আরো ভালো পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া সম্ভব হবে। অর্থাৎ উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে সংগঠন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা বা রোল প্লে করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল মূলত সংগঠনের গুরুত্ব। এর পরের টপিকে আমরা চলে যাচ্ছি, আমাদের লাস্ট টপিক। তো লাস্ট টপিকে যাওয়ার আগে আমি আরো আগে নেওয়া দরকার ছিল, তারপরে চ্যাট বক্স থেকে তোমাদের আমি এটা করে নিলাম, কপি করে নিলাম। সবাই তো লিখেছো না? সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো? ওকে, সবাই অ্যাটেন্ডেন্স না দিলে তো যে অ্যাটেন্ডেন্স না দিলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের লাস্ট টপিক আছে। লাস্ট টপিকের মাধ্যমে তোমাদের কোশ্চেনের আনসার থাকলে সেটা আমরা নিব, আনসার দিব। আমরা এখন লাস্ট টপিক আছে, লাস্ট টপিকটা আলোচনা করে আমাদের আলোচনা শেষ করবো, এরপরে তোমাদের কোশ্চেন নেব যদি কোশ্চেন থাকে। ওকে ডিয়ার স্টুডেন্ট, একটু খেয়াল করো, লাস্ট টপিক আমাদের সংগঠনের প্রকারভেদ। সংগঠনটা আসলে, সংগঠনকে আমরা বেসিক্যালি 7 ভাগে ভাগ করতে পারি। দেখো একটু খেয়াল করো। এক মালিকানা সংগঠন, তোমরা নিশ্চয় জানো এক মালিকানা সংগঠন হচ্ছে একক মালিকানায় প্রতিষ্ঠিত, অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠানের মালিক একজন ব্যক্তি থাকে ওই সকল প্রতিষ্ঠানকে আমরা সাধারণত এক মালিকানা প্রতিষ্ঠান বলে থাকি। 2 নম্বর হচ্ছে অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান, এটাও তোমরা জানো পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেস হচ্ছে সাধারণত 2 বা ততোধিক ব্যক্তি যখন মিলিত হয়ে কোনো সংগঠন তাদের চুক্তির ভিত্তিতে, চুক্তির ভিত্তিতে তারা যখন কোনো সংগঠন গড়ে তোলে তখন সেটাকে আমরা অংশীদারি ব্যবসা প্রতিষ্ঠান বলে থাকি। যৌথ মূলধনী কোম্পানি কি জয়েন্ট স্টক কোম্পানি, এটা সাধারণত আমাদের দেশের যে জয়েন্ট স্টক বলা হয়, স্টক কোম্পানি, অর্থাৎ যে থাকে সরকারের যে অনুমোদন প্রাপ্ত একটা স্টক কোম্পানি বলে, সেটার অন্তর্ভুক্ত হয়ে অনুমোদন নিয়ে যখন তারা তাদের কার্যক্রম পরিচালনা করে সেটাকে আমরা মূলত যৌথ মূলধনী কোম্পানি বলি। এই যৌথ মূলধনী কোম্পানি আবার 2 ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি আর একটা হচ্ছে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সর্বোচ্চ 50 জন শেয়ার হোল্ডার থাকতে পারে, আর পাবলিক লিমিটেড কোম্পানিতে শেয়ারের সংখ্যা দ্বারা মানে শেয়ার মূলধনের দ্বারা এটা সীমাবদ্ধতা থাকবে, মানে এটা লিমিটেড করা নাই যে কতজন হবে সেটা স্পেসিফিকলি বলা নাই, তবে শেয়ারের সংখ্যা দ্বারা এটা করা হয়েছে যে শেয়ারের সংখ্যা দ্বারা এটা সীমাবদ্ধ, মানে শেয়ার মূলধনের সংখ্যা দ্বারা এটা সীমাবদ্ধ শেয়ার। তো এটা হচ্ছে মূলত যৌথ মূলধনী কোম্পানি। তো সমবায় সমিতি হচ্ছে কি, যখন সম শ্রেণীর ব্যক্তিরা, যখন একই প্রকৃতির, একই মাইন্ডের, একই গোষ্ঠীর মানুষরা যখন তাদের পারস্পরিক স্বার্থকে সামনে রেখে যখন তারা কোনো সংগঠন গড়ে তোলে, যখন কোনো সমিতি গড়ে তোলে, তখন সেটাকে আমরা সমবায় সমিতি বলে থাকি। ব্যবসা জোট, বিজনেস অ্যালায়েন্স। বিজনেস অ্যালায়েন্স কি, যখন কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠান যখন একসাথে কাজ করার অ্যালায়েন্স মানে যৌথভাবে জোট হয়ে যখন কাজ করার পরিকল্পনা গ্রহণ করে তখন সেটাকে আমরা ব্যবসায়িক জোট বলা, বিজনেস অ্যালায়েন্স করে থাকি। যৌথ উদ্যোগ কি, জয়েন্ট ভেঞ্চার। জয়েন্ট ভেঞ্চার হচ্ছে যে যৌথভাবে উদ্যোগ গ্রহণ করা, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু এককভাবে কোনো উদ্যোগ গ্রহণ না করে যৌথভাবে, জয়েন্ট ভেঞ্চারে মূলত উদ্যোগ গ্রহণ করা। নির্দিষ্ট কোনো কাজ কয়েকটা প্রতিষ্ঠান দেখা যাচ্ছে একসাথে উদ্যোগ গ্রহণ করলো, প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু স্বাধীনভাবে কাজ করলো কিন্তু উদ্যোগটা একসাথেই গ্রহণ করলো, মানে একটা কাজ যৌথভাবে তারা সম্পন্ন করার জন্য পরিকল্পনা করলো, এটাকে মূলত আমরা জয়েন্ট ভেঞ্চার বা যৌথ উদ্যোগ বলে থাকি। লাস্ট ওয়ান যেটা আছে রাষ্ট্রীয় সংগঠন। তো রাষ্ট্রীয় সংগঠন কাকে বলে? রাষ্ট্রীয় সংগঠন হচ্ছে ওই সকল প্রতিষ্ঠানকে আমরা বলি যে সকল প্রতিষ্ঠানগুলো সাধারণত তোমার রাষ্ট্রের মালিকানায় প্রতিষ্ঠিত হয়ে থাকে। যেমন ধরো বিএসটিআই, বিএসটিআই হচ্ছে বাংলাদেশের একটা প্রতিষ্ঠান, স্বাধীন প্রতিষ্ঠান। যেমন ধরো তোমার হতে পারে তোমার এই যে নির্বাচন কমিশন, এটা একটা স্বাধীন প্রতিষ্ঠান। তারপরে এরকম আরো অনেক স্বাধীন প্রতিষ্ঠান আছে। তারপরে টিসিবি, ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, টিসিবি, যার মাধ্যমে দেখবা ওই যে স্বল্প মূল্যে বা ন্যায্য মূল্যে জনসাধারণের মধ্যে
দ্রব্যমূল্য বিক্রি করা হয়। টিসিবির মাধ্যমে কিন্তু এই কাজগুলো করা হয়ে থাকে। তো বিএসটিআই যেটা করে সেটা হচ্ছে যে বাংলাদেশের যে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী আছে সেগুলো আসলে মান সম্মত আছে কিনা, সঠিক মান বজায় রেখে উৎপাদন করা হচ্ছে কিনা সেটা টেস্ট করার মাধ্যমে সেটা সার্টিফিকেশন করে থাকে। তো এটাই এই ধরনের প্রতিষ্ঠানকে আমরা বলছি রাষ্ট্রীয় সংগঠন। হ্যাঁ, রাষ্ট্রীয় সংগঠন এরাও কিন্তু তাদের কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনা করে থাকে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল মূলত আমাদের আজকের আলোচনা। আমাদের 1 মিনিট মতো সময় আছে, তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে আমরা সেটা করতে পারি, কোশ্চেন করতে পারো। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, আমাদের হাতে আর 1 মিনিট মতো সময় আছে। তোমাদের কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো, আমরা কোশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারো কোনো কোশ্চেন আছে? তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। কারো কোনো কোশ্চেন নাই না? আচ্ছা, তো তাহলে কোশ্চেন যদি না থাকে তাহলে আমাদের ক্লাস কিন্তু যে কোনো সময় হয়তো হয়ে যাবে। যে কোনো মুহূর্তে আমাদের ক্লাসের কার্যক্রম শেষ হয়ে যাবে। কোশ্চেন